ডায়াবেটিক রোগীর যত্ন সবসময় ভালোভাবে নিতে হয়। আমাদের এক্সারসাইজ করতেই হবে, প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা আমাদের হাঁটতে হবে। এটা স্বাস্থ্যের জন্য সবার জন্যই ভালো। সারাদিনে একটা বেশি ফল গ্রহণ করা যাবে না, একটা মিষ্টি ফলের বেশি, কিন্তু টক ফল রোগীরা ইচ্ছামতো গ্রহণ নিতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেকে মেথি খায়, তারপর অনেকে আবার চিনির বদলে মধু খায়। এগুলো আসলে কতটা স্বাস্থ্যকর? মেথি এগুলো আসলে কোনো টেক্সট বইতে, আমাদের যে পাঠ্যপুস্তকে কোথাও এরকম কথা লেখা নাই। মধুতে পর্যাপ্ত পরিমাণে চিনি আছে। ডায়াবেটিস রোগীদের চিনি, মধু, গুড়, মিশ্রি এই জাতীয় জিনিসগুলা একবারেই নেওয়া যাবে না। ডায়াবেটিস কি একবারে সেরে যায়? ডায়াবেটিস হলো এমন একটা রোগ, একবার শুরু হলে সারা জীবনের রোগ। ডায়াবেটিস কখনোই নিরাময় হয় না। দর্শক, JMI গ্রুপ প্রেজেন্টস TBS ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। আমাদের আজকের আলোচনার বিষয় শীতের ডায়াবেটিস রোগীর যত্ন। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার মিয়া ওয়াহিদুজ্জামান, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও মেডিকেল কলেজ। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। স্যার, আমরা শীতে ডায়াবেটিস রোগীর যত্ন নিয়ে কথা বলছি। শীতে কি ডায়াবেটিস রোগীর বাড়তি কোনো যত্নের প্রয়োজন আছে? হ্যাঁ, আসলে ডায়াবেটিক রোগীর যত্ন সবসময় ভালোভাবে নিতে হয়, যাতে তার লাইফস্টাইলটা মেনটেন হয়। লাইফস্টাইল মানে জীবনধারাটা। যেমন একটা ডায়াবেটিস রোগীর চিকিৎসায় হাঁটা চলাটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তারপরে তার খাদ্যাভ্যাসটা সবসময় পরিমিত খাবার খেতে হবে, না খেয়ে থাকা যাবে না। এদের নির্দিষ্ট সময় সময় খাবার খেতে হয়। এবং তার যে সে ডায়াবেটিস রোগী যে ওষুধগুলো খান বা ইনসুলিন দেন, সেটাও অন্য অন্য সময়ের মতোই ঠিক মতো নিতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে শীতকালে সাধারণত শীতের জন্য অনেক মানুষ সকালবেলা হাঁটতে বের হয় না, অথবা বিকালবেলা হাঁটতে বের হয় না। কুয়াশা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় কখনো কখনো। তো এই যে কম হাঁটা, এই জন্য ডায়াবেটিস অনেক সময় বেড়ে যেতে পারে। সেই জন্য আমার অ্যাডভাইস হলো যে ব্যায়াম হলো চিকিৎসার একটা ইম্পর্টেন্ট অংশ, হাঁটাটা চিকিৎসার একটা ইম্পর্টেন্ট অংশ। সে যেভাবেই হোক আমাদের এক্সারসাইজ করতেই হবে ডায়াবেটিসের জন্য। মানে হাঁটাটা প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা আমাদের হাঁটতে হবে। এটা স্বাস্থ্যের জন্য সবার জন্যই ভালো, শুধু ডায়াবেটিস রোগী না। এর পাশাপাশি খাবারের ব্যাপারেও সময় মতো পরিমিত পরিমাণে খাবার নেওয়াটাও জরুরি। শীতে কি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগীর হার বেড়ে যায় কি স্যার? হ্যাঁ, এইভাবে বেড়ে যেতে পারে যে শীতে খাবারের অনেক সময় শীতের দিনে বিভিন্ন ধরনের পিঠা থাকে, মিষ্টি পিঠা থাকে, সেগুলো রোগীরা অনেক সময় খায়, পায়েস খায় শীতের, এটা একটা কারণ। আর তাছাড়া হলো গিয়ে যে আমাদের মুভমেন্ট বা হাঁটাটা, এক্সারসাইজটা কম হয়, এসব কারণে হতে পারে। আর অনেক সময় শীতের সময় ড্রাইনেস বেড়ে যায়, পানি কম খাওয়ার জন্য স্কিনটা শুষ্ক থাকে, চামড়াটা শুষ্ক থাকে। যখন ইনসুলিনটা নেয়, তখন যারা ইনসুলিন নেন, ইনসুলিন নেওয়ার সময় যদি আমাদের চামড়া বা শুষ্ক থাকে, তখন ইনসুলিন সমানভাবে শোষণ হয় না। এটা একটা কারণ। কিন্তু ওভারঅল কারণ হলো সব সময়ের মতোই অন্য গ্রীষ্মকালে যেভাবে চলা উচিত, শীতকালেও আমাদের আসলে সেভাবে চলা উচিত ডায়াবেটিস কন্ট্রোলের জন্য। আচ্ছা, শীতকালে তো শাকসবজি অনেক বেশি পাওয়া যায়, বা আপনি বললেন পিঠা খাওয়ার কথা, এরকম খাওয়ার পরিমাণটা বেড়ে যায়, বিয়ে শাদিও অনেক হয়। আসলে শীতকালে খাবার কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না ডায়াবেটিস রোগীদের? আমি আগেও বলেছি যে গরমকালে শীতকালে খাবার একই রকম থাকতে হবে। তবে শীতকালে একটা সুবিধা হলো তাজা শাকসবজি পাওয়া যায়। শাকসবজি তো অবশ্যই খাবার জন্য খেতে বাধা নাই, চিকিৎসকের পরামর্শ অনুসারে অবশ্যই শাকসবজি মানে ইচ্ছামতো খাওয়া যাবে, এটা কথা আছে আমাদের বিভিন্ন গাইডলাইনে, বিভিন্ন বইয়ে লেখা আছে। তো আসার বিষয় হলো গিয়ে শীতকালে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি থাকে, ফলমূল থাকে, কিন্তু ফল বেশি, আবার সারাদিনে একটা বেশি ফল গ্রহণ করা যাবে না, একটা মিষ্টি ফলের বেশি, কিন্তু টক ফল রোগীরা ইচ্ছামতো গ্রহণ নিতে পারে। এবং টক ফলের মধ্যে আবার কামরাঙাটা না নেওয়াই ভালো, ওটা অনেক সময় কিডনির প্রবলেম করে, সমস্যা করে। আচ্ছা, তো স্যার আমরা খাবারের কথা বললাম, অনেক সময় ঘরোয়া উপায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেকে মেথি খায়, তারপর অনেকে আবার চিনির বদলে মধু খায়। এগুলো আসলে কতটা স্বাস্থ্যকর? হ্যাঁ, আপনার প্রশ্নটা খুবই সুন্দর। এটা আমাদের মাঝে মাঝে আমরা আমাদের ডেইলি প্র্যাকটিসে ফিল করি যে অনেকে বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করে, যেমন অনেকে কিছু হার্বাল, কিছু ধরেন স্টেরয়েড, মানে বিভিন্ন ধরনের খাবার খায়, ওষুধ খায় কন্ট্রোল করার জন্য। কিন্তু মূল মন্ত্র হলো কি, আমি আগেও বলেছি যে প্রতিদিন নিয়মিত আধা ঘন্টা করে হাঁটা, খাদ্যাভ্যাস টাইমলি নেওয়া, বেশিও না কমও না, একটা ক্যালোরি রোগীর উচ্চতা এবং ওজন অনুসারে একটা ক্যালোরি মেনটেন করতে হয়। সেই ক্যালোরি অনুসারে নিউট্রিশনিস্ট বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে দরকার হলে খাবারের
এটা মেনুটা মেনটেন করা। আর যেটা বলছেন যে মেথি, এগুলো আসলে কোনো টেক্সট বইতে আমাদের যে পাঠ্যপুস্তকে কোথাও এরকম কথা লেখা নাই। হ্যাঁ, আর মধুর ব্যাপারটা আমি বারবার বলবো, অনেকের ধারণা যে মধু বোধহয় ডায়াবেটিস রোগীর জন্য খুব স্বাস্থ্যকর, এর ভিতরে চিনি নাই। মধুতে পর্যাপ্ত পরিমাণে চিনি আছে। আসলে ডায়াবেটিস রোগীদের চিনি, মধু, গুড়, মিশ্রি এই জাতীয় জিনিসগুলা একবারেই নেওয়া যাবে না, খাওয়া যাবে না বা গ্রহণ করা যাবে না। আচ্ছা, তো মানে মধুটাও স্বাস্থ্যকর না? মধুটা ডায়াবেটিক রোগীর জন্য স্বাস্থ্যকর না, তার ডায়াবেটিস বাড়িয়ে দিবে, ব্লাড সুগার বাড়িয়ে দিবে। আপনি জানেন যে অনেকেই পিঙ্ক সল্ট খায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে, এখন এটা কি স্বাস্থ্যকর? এটা আসলে এই ধরনের কোনো জিনিস আসলে রিকমেন্ডেশন নাই এরকম। আচ্ছা, হ্যাঁ, কিন্তু খাওয়ার পর কি কোনো ক্ষতি হয়? এখন এটা আসলে গবেষণা করে পরে বলা যাবে যে ক্ষতি হচ্ছে কিনা। এটা নিয়ে অনেক কিছু নিয়ে তো গবেষণা হচ্ছে, হয়তো এগুলো নিয়ে গবেষণা করলে জানা যাবে এগুলো কোনো ক্ষতি করছে কিনা। তবে যেগুলো বিজ্ঞানীরা সাজেস্ট করেনি, মানে রোগীদের খেতে বলেনি, সেগুলো না খাওয়াই ভালো। আচ্ছা, আমরা অনেক সময় দেখি এখন অনলাইনে বিভিন্ন লেখা দেখি, ভিডিও দেখি যে ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি, এরকম আসলে ডায়াবেটিস কি একবারে সেরে যায়? খুব সুন্দর একটা কোশ্চেন আপনার বা প্রশ্ন। এটা আমি দর্শক সাধারণকে বলবো, আমাদের শ্রোতা দর্শকদের বলবো যে, আবার আপনাকেও বলছি, যেটা হলো কি ডায়াবেটিস হলো এমন একটা রোগ, একবার শুরু হলে সারা জীবনের রোগ। যেমন প্রেশার একবার হলে সারা জীবনের রোগ, ডায়াবেটিসও তেমনি একবার শুরু হলে সারা জীবনের রোগ। এটা কখনোই কিওর হবে না। এই ধরনের যদি কথা লেখা থাকে, সম্পূর্ণ ভ্রান্ত ধারণা যে ডায়াবেটিস একদম সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে। ডায়াবেটিস কখনোই নিরাময় হয় না। তবে হ্যাঁ, সবচেয়ে ভালো কথা হলো কি ডায়াবেটিস যদি আমরা কন্ট্রোলে রাখি চিকিৎসকের পরামর্শ নিয়ে, তাহলে সাধারণ যে যারা ডায়াবেটিস নাই, যার ডায়াবেটিস নাই সে হয়তো হাঁটলো না, তো ডায়াবেটিস যদি প্রতিদিন হাঁটবে ডাক্তারের নিয়ম মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যাবে, কিন্তু ডায়াবেটিস কখনোই নিরাময় হবে না। আচ্ছা, নিয়ন্ত্রণে রাখলে সে ভালো থাকবে। আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে তো তখন আর অন্য রোগগুলো কি তখন ঝুঁকি কমে যায়? খুবই ভালো কোশ্চেন। ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে রাখে, তাহলে দেখেন যে হাঁটলে হার্ট ডিজিজ থেকে সে রক্ষা পাবে, তার ওজন বাড়বে না, তার কোলেস্ট্রল কমে যাবে, তাহলে অনেকটা রোগ থেকে সে মুক্তি পাচ্ছে, মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। একটা হলো স্ট্রোকের ঝুঁকি কম থাকে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কম থাকে, স্থূলতাজনিত কারণে যে জয়েন্ট পেইন, ব্যাক পেইন, এগুলো মানে হাঁটু সন্ধিতে যে ব্যথা বা পিঠে ব্যথা, এগুলো থেকে অনেকটা রিলিফ পাবে, অনেক ভালো থাকবে। মানে হেলদি লাইফস্টাইল তাহলে খুব জরুরি, খুবই ইম্পর্টেন্ট, সবার জন্য খুব ইম্পর্টেন্ট হেলদি লাইফস্টাইল। আচ্ছা, আমরা শীতের যত্নে ছিলাম, তো শীতে দেখা যায় যে অনেকে ওষুধ বা ইনসুলিন যারা নেয়, তাদের এটা কিভাবে নিয়ন্ত্রণ মানে সংরক্ষণ করবে, এটা নিয়ে একটা সমস্যা বোধ করে। এটা কি করতে হবে? শীতকাল তো ওষুধ সংরক্ষণের সবচেয়ে ভালো সময়। আচ্ছা, কারণ আপনি যদি মানে যত তাপমাত্রা বাড়বে, আপনি ইনসুলিনের কথা বলছেন তাই না, তাপমাত্রা বাড়লে ইনসুলিনের ইনসুলিন তো একটা প্রোটিন, এর ভিতরটা প্রোটিনটা নষ্ট হয়ে যেতে পারে। শীতকালে আর ইনসুলিনটা ভালো থাকবে। ফ্রিজের যেখানে রাখি আমরা, ডিপ ফ্রিজে না, ফ্রিজে অন্য যে জায়গাটা যে রাখি, সেখানে যদি আমরা ইনসুলিনটা রাখি এবং এর বাইরেও আমরা বের করে 1 মাস পর্যন্ত বাইরেও রাখতে পারি, শীতের যে তাপমাত্রা সেখানে রাখতে পারি, কোনো অসুবিধা হবে না। আর গরমে তাহলে কি গরমে বাইরে রাখাটা বোধহয় তাহলে ঠিক না? গরমেও যদি বাইরে রাখা যায়, শুকনো জায়গায়, ঠান্ডা জায়গায়, একটা মাটির পাত্রে রেখে দেওয়া যায়, ঢেকে রেখে যায়, কোনো সমস্যা নাই। যাদের ফ্রিজ নাই তারা তো অবশ্যই চিকিৎসা নিচ্ছে। এই জন্য আমাদের গ্রামে গঞ্জে যারা আছে তাদেরকে বলা হয় আপনার শুকনো ঠান্ডা জায়গায় রেখে দিতে পারেন ইনসুলিন, কোনো প্রবলেম নেই, 1 মাস পর্যন্ত ব্যবহার করা যাবে। আচ্ছা, যারা ইনসুলিন একবার শুরু করে তারা কি মাঝপথে ইনসুলিন ছাড়তে পারে? খুব ভালো কোশ্চেন। আসলে এটা নিয়ে কিছু ভ্রান্ত ধারণা আছে আমাদের যারা চিকিৎসা নিচ্ছেন তাদের ভিতরে। যারা ইনসুলিন নেয়, ইনসুলিন আমরা কখন দিই? ইনসুলিন দিই আমরা যদি অনেক হাই ব্লাড সুগার হয়ে যায়, একটা মাত্রা আছে, যেমন এত বেশি হলে ইনসুলিন দেওয়া হয়, এবং তখন সেটা যখন কন্ট্রোল হয়ে যায় তখন আবার ট্যাবলেটে যাওয়া যায় প্রাথমিক অবস্থায়। কিন্তু জীবনের একটা পর্যায়ে যাদের ডায়াবেটিস আছে তাদের একটা পর্যায়ে, মানে 6 বছর বা 7 বছর পরে বা 8 বছর পরে, কারো 10 বছর পরে ইনসুলিন নিতেই হবে। কারণ আমাদের ভিতরকার যে ইনসুলিন রিজার্ভ একসময় শেষ হয়ে যায়, সেই সময় যদি কারো ইনসুলিন লাগে তখন সেটা লাইফ লং নিতে হবে। কিন্তু এছাড়া হাই ব্লাড সুগার 25 বা 30 মিলিমোলস বা লিটার ব্লাড সুগার হয়েছে, এখানে আমরা যেটা করি ইনসুলিন দিয়ে কমিয়ে আবার ট্যাবলেটে যাই। সবার ক্ষেত্রে সমান না। আবার টাইপ 1 ডায়াবেটিসের রুগী আছে, তাদের লাইফটাই হলো ইনসুলিন, তাদের জীবনটাই হলো ইনসুলিন। টাইপ 1 ডায়াবেটিস তো জানেন যে 4 ধরনের হয়, একটা টাইপ 1, টাইপ 2, আদার স্পেসিফিক অ্যান্ড প্রেগনেন্সি।
প্রেগনেন্সিতে ইনসুলিন দ্য বেস্ট মেডিসিন, তাকে দিতেই হবে। আবার প্রেগনেন্সি যখন ডেলিভারি হয়ে যায় তারপরে কিন্তু অনেক সময় ইনসুলিন লাগবে না, কোনো ওষুধও লাগে না, তার ক্ষেত্রে তো সবসময় লাগছে না। টাইপ 2 ডায়াবেটিস যারা আছে তাদের প্রথম ট্যাবলেট, লাইফস্টাইল, পরে এক সময় ইনসুলিন লাগে শেষের দিকে। যখন রিজার্ভ কমে যায়, তার আমাদের তো ইনসুলিন আসলে তৈরি হয় আমাদের অগ্নাশয় থেকে। সেই অগ্নাশয়ের যে রিজার্ভ, সেই রিজার্ভ যদি কমে তখন আমাদের বাইরে থেকে সাপ্লাই দিতে হয় ইনসুলিন, এই একটা। আর টাইপ 1 ডায়াবেটিস যাদের আছে, বাচ্চাদের বেশি হয়, তাদের প্যানক্রিয়াসে কোনো রিজার্ভ থাকে না, তাদের জীবন রক্ষার্থে ইনসুলিন শুরু থেকে সারা জীবন দিতে হয়। আচ্ছা স্যার, আপনি জানেন যে ডায়াবেটিস রোগীর পায়ের যত্নের কথা আপনারা অনেক বলেন, যে ডায়াবেটিস হলে পাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। তো শীতে পায়ের যত্নেতে আসলে কি করবে? শীতে পায়ের যত্নে আমরা যেটা করতে পারি, আসলে পা খুবই, আমার বলা হয় যে হাতের চেয়ে পায়ের যত্ন বেশি নেওয়া উচিত। কারণ খালি পায়ে হাঁটলে অনেক সময় ধরেন শীতকালে যেটা আমাদের শীতকালে হলো গিয়ে আমাদের রক্তনালীগুলো আছে সংকুচিত হয়ে যায়, ন্যারোয়িং হয়ে যায়, এবং পায়ের রক্তনালী যখন শীতে সংকুচিত হয়ে যায় তখন তো রক্ত চলাচল ভালো থাকে না। সেক্ষেত্রে কোনো ইনজুরি হলে বা কোনো আঘাত পেলে পায়ের নিচে বা কোথাও, তাহলে সেখানে ঘা হওয়ার বা আলসার হওয়ার চান্স থাকে, এটা একটা। আবার শুষ্ক চর্ম সেখানে ক্র্যাকেল হয়ে ফেটে গিয়ে সেখানেও থেকেও ক্ষত হওয়ার একটা রিস্ক থাকে, ঝুঁকি থাকে। তো এই জন্য শীতকালে আমাদের পায়ের যত্ন ভালোভাবে নিতে হবে। একটা হলো গিয়ে আমাদের সেই যে পায়ের যে চর্মে যাতে ফাটল না ধরে, সেজন্য আমাদের সবসময় গ্লিসারিন অথবা ময়েশ্চার করে রাখতে হবে, তৈলাক্ত জিনিস ব্যবহার করতে হবে। পাটা প্রতিদিন চেক করতে হবে কেমন আছে, এবং ওই যে শীতের জন্য যে রক্তনালীগুলো চেকন হয়ে ন্যারোয়িং হয়ে যে রক্ত ডিস্টার্ব হয়, সেটাকে আমাকে বাধা দিতে হলে আমাদের হাত মোজা বা পা মোজাগুলো পড়তে হবে, তাহলে এর থেকে ভালো থাকা যাবে। প্রতিদিন ডায়াবেটিস মনিটর করা আসলে কতটা জরুরি? খুবই জরুরি, কারণ আসলে আমরা ল্যাবে গিয়ে চেক করার অংশ হয় না। এই জন্য আমাদের বলবো যে ডায়াবেটিস যখন ধরা পড়বে, সবাই যদি সম্ভব হয়, সাধ্য থাকে, খুব বেশি দাম না, এটা গ্লুকোমিটার বলে, ডায়াবেটিস মাপার যন্ত্রটাকে বলে গ্লুকোমিটার, ওটা একটু কিনে নিয়ে শিখে নিতে হবে, ডাক্তারদের কাছে গিয়ে বা নার্সদের কাছে গিয়ে শিখে নিতে হবে কীভাবে এটা ব্যবহার করা হয়। এবং আমাদের ডায়াবেটিস যে কত থাকতে হবে, খালি পেটে কত থাকতে হবে, খাবার পরে কত থাকতে সেটা জানতে হবে। যেমন খালি পেটে থাকতে হবে 5, 6, 7, 5 to 7, এবং খাবার পরে থাকতে হবে 8, 9, 10 এর ভিতরে। এটা আছে কিনা এটা প্রতিদিন চেক করা দরকার, অনেকে প্রতিদিন চেক করে, প্রতিদিন দরকার নেই, সপ্তাহে 2 দিন করলে হবে, 3 দিন পর পর এটা করলে হবে। আর যদি দেখা যায় কখনো খারাপ লাগছে, যে বুক ধরফর করতেছে, ঘাম হচ্ছে এবং অজ্ঞান হয়ে যাবে এরকম হচ্ছে, সেই সময়টায় অবশ্যই চেক করতে হবে ব্লাড সুগার কমে গেল কিনা। এখন ব্লাড সুগার কমে গেল কত মাত্রা হলে আমরা বলবো, এটা যদি 3.9 মিলিমোল যদি আসে রিডিংয়ে, তখন মনে করতে হবে হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে গ্লুকোজ কমে গিয়েছে। সেক্ষেত্রে আমাদের ইমিডিয়েটলি রোগীকে আমরা শিখিয়ে দিই সাধারণত যে আপনি এরকম হলে ইমিডিয়েটলি আপনি 1 গ্লাস পানিতে একটু চিনি মিশিয়ে শরবত খেয়ে পরবর্তীতে যখন ভালো থাকবে আমাদের চিকিৎসকের সাথে জরুরি বিভাগে দেখা করবেন, অথবা আমাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করবেন। স্যার, আপনারা তো দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের রোগী দেখছেন, এখন কি ডায়াবেটিসের রোগী বাড়ছে? হ্যাঁ, আসলে আমাদের আগে যেমন ছিল, আমরা অনেক দূরে গিয়ে ধরেন বাজারে যেত, হেঁটে যেত, সাইক্লিং করতো, এখন তো সেই জিনিসগুলো আগের মতো নাই। এখন বাসা থেকে বের হয়ে আমরা লিফটে নামি, লিফটে নেমে গাড়িতে চড়ি, মোটর সাইকেলে চড়ি, আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। এবং বাসার কাছে খুব অনেক ফাস্টফুড দোকান, ভালো ভালো খাবার আছে, শাক সবজির পরিবর্তে, মাছের পরিবর্তে এখন আমাদের ফাস্টফুড বা মাংস বা ফ্যাটি ফুড এগুলো খাবার প্রবণতা বেড়ে গিয়েছে, লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, যার ফলে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। এবং আরও একটা জিনিস, যে ডায়াবেটিস যে রোগটা, এটা আগের চেয়ে ধরাও পড়ছে বেশি, ডিটেকশন বেশি হচ্ছে গ্লুকোমিটারের কারণে বা মানুষের সচেতনতার কারণে, এই জন্য ধরা পড়ছে বেশি। মানে একটা হলো যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে, লাইফস্টাইল চেঞ্জ, এটা একটা কারণ, আবার ডিটেকশনও আগে চেয়ে বেড়ে গেছে, আগে তো ধরা পড়তো না। এখন তো তরুণদের মধ্যেও ডায়াবেটিস অনেক বেশি পাওয়া যাচ্ছে। ডায়াবেটিস আসলে প্রতিরোধে কি করতে হবে স্যার? ডায়াবেটিস প্রতিরোধে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, দুইটা জিনিস প্রতিরোধ করা যাবে না। একটা হলো যেটা জেনেটিক এবং ফ্যামিলিয়াল যে ডায়াবেটিসগুলো, সেগুলো তো অবশ্যই ওভাবে হবে। কিন্তু ডায়াবেটিস যদি না হয়, অথবা প্রি ডায়াবেটিক থেকে ডায়াবেটিক যাতে না হয়, প্রি ডায়াবেটিক মানে একটা ডায়াবেটিস যাদের হয়, যে মাত্রায় হয়, আমরা খালি পেটে 7 বা তার বেশি হলে ডায়াবেটিক বলি, এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে চেক করে যদি 11.1 বা তার বেশি হয় তাকে আমরা ডায়াবেটিক বলি। কিন্তু প্রি ডায়াবেটিক একটা রেঞ্জ আছে, যে খালি পেটে নর্মাল হলো 6.1 এর নিচে হলো স্বাভাবিক, 6.1 থেকে 6.9 হলো প্রি ডায়াবেটিক খালি পেটে, আর খাবার পরে 7.8 এর নিচে হলো স্বাভাবিক, 7.8 থেকে 11.1 পর্যন্ত হলো
প্রি ডায়াবেটিক। এই প্রি ডায়াবেটিক থেকে ডায়াবেটিক বা স্বাভাবিক থেকে প্রি ডায়াবেটিক যদি না যায়, সেই জন্য আমাদের ডেইলি সব মানুষের, শুধু ডায়াবেটিকই না, প্রতিটা মানুষেরই উচিত প্রতিদিন এক্সারসাইজ করা, আধা ঘন্টা করে হাঁটা, খাবারের তালিকায় শাক সবজি ফলমূল রাখা, এবং যতটা সম্ভব চিনি জাতীয় খাবার, চিনি খেলে ডায়াবেটিস হয় না, কিন্তু চিনি জাতীয় খাবার খেলে ওয়েট বাড়তে পারে। সেই জন্য এই জাতীয় খাবার, ফাস্ট ফুড বা বেশি বেশি কার্বোহাইড্রেট গ্রহণ করে, যেটা হলো ভাত, তারপরে রুটি, এগুলা রুটি খেলে যে আপনার খুব ভালো থাকবে তা, রুটি বেশি খেলেও প্রবলেম। এই জাতীয় জিনিসগুলো আমাদের কার্বোহাইড্রেটটা কম খাওয়া উচিত, খাবারে শাক সবজি মাছ এগুলো রাখা উচিত। আচ্ছা, তাহলে স্বাস্থ্যকর জীবনযাপন করা উচিত। স্যার, আপনি বলছিলেন যে প্রি ডায়াবেটিসের কথা, তো আমরা দেখি প্রেগন্যান্সিতে অনেকেই এখন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে এবং প্রি ডায়াবেটিস হচ্ছে, প্রেগন্যান্সির পর ঠিকও হয়ে যাচ্ছে, তখন কি আবার কিছুদিন পরে কি ফিরে আসার কোনো ঝুঁকি থাকে? খুব একটা ভালো কথা। প্রেগন্যান্সিতে ইদানিং দেখা যাচ্ছে ডায়াবেটিসের বেশ প্রবণতা, ধরা পড়ার প্রবণতা বেড়েছে, কিন্তু সাধারণত আবার দেখা যাচ্ছে একটা আশার বাণী হলো প্রেগন্যান্সির পরে কিন্তু অনেকেরই ডায়াবেটিস আর থাকে না, ভালো হয়ে যায়, ডায়াবেটিস ভালো হয়ে যায়, কিন্তু তার পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার একটা ঝুঁকি থাকে, টাইপ 2 ডায়াবেটিসের একটা ঝুঁকি থাকে। সেক্ষেত্রে রেগুলার 6 মাস বা 1 বছর পর পর ব্লাড সুগারটা মনিটর করতে হবে যে তার ডায়াবেটিস হচ্ছে কিনা। খালি পেটে একটা ব্লাড সুগার দেখা উচিত, আর 3 মাসের গড়টা, এটা 6 মাস বা 1 বছর পর দেখা উচিত যে সে ডায়াবেটিস হলো কিনা। এই জন্য তাকে প্রেগনেন্সির পরে লাইফস্টাইলটা মেনটেন করা উচিত, যদিও তখন অনেকের ওষুধ লাগে না, কিন্তু কিছু একটা পার্সেন্টেজ 10 to 20% ক্ষেত্রে প্রেগনেন্সির পরে দেখা যাচ্ছে তারা ডায়াবেটিস থেকে যায়, আবার প্রেগনেন্সির যেটা ডায়াবেটিস সেটা কন্টিনিউ করে। তো বেশিরভাগ ক্ষেত্রেই, আশার বাণী হলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পরবর্তীতে প্রেগনেন্সি ডেলিভারির পরে আর ডায়াবেটিস থাকে না, কিন্তু ডায়াবেটিস হওয়ার প্রবণতা থাকে, ঝুঁকি থাকে। সেক্ষেত্রে লাইফস্টাইল যদি আমরা মেনটেন করে, তাহলে আমরা ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস যেটা বড়দের বেশি হয় সাধারণত, যে ডায়াবেটিসটা, এবং সবচেয়ে বেশি পার্সেন্টেজের যে ডায়াবেটিসটা, সেটা হওয়ার চান্সটা কম থাকে যদি লাইফস্টাইল মেনটেন করে চলে, ডেইলি হাঁটে, খাদ্যাভ্যাসটা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ করে, তাহলে সে ভালো থাকবে। আমরা সবসময় শুনি যে ডায়াবেটিস হলো অন্যান্য রোগগুলোকে ডেকে নিয়ে আসে, ডায়াবেটিস থাকলে তার স্ট্রোকের ঝুঁকি বাড়ে, হৃদরোগের ঝুঁকি বাড়ে, তো ডায়াবেটিস আসলে নিয়ন্ত্রণ করাটাই কি জরুরি? অবশ্যই ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে হবে, পাশাপাশি আমাদের ওয়েট যদি বেশি থাকে সেটাকে কন্ট্রোল করতে হবে, অনেক সময় প্রেশার, উচ্চ রক্তচাপ থাকে, সেটাকে কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস রোগী থাকতে পারে এগুলো। তারপর তার যদি কোলেস্ট্রল বেশি থাকে, সেই কোলেস্ট্রল লেভেলটা, মানে রক্তের যে চর্বি, সেটাকে কন্ট্রোল করতে হবে। এগুলো কন্ট্রোল করলে ডায়াবেটিসের যে জটিলতাগুলো, যেমন হলো গিয়ে স্ট্রোক, হার্ট অ্যাটাক, নার্ভে আক্রান্ত, বেশিরভাগ ডায়াবেটিক বলে হাত পায়ে জ্বালা পড়া করে, নার্ভ নিউরোপ্যাথি বলে, ডাক্তারি ভাষা বলে ডায়াবেটিক নিউরোপ্যাথি, সেই জিনিসগুলা, কিডনি ডিজিজ, যত কিডনি ডিজিজ রোগী দেখছেন সিংহভাগ হলো ডায়াবেটিস থেকে হচ্ছে। তো এই স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ডিজিজ, তারপরে হলো গিয়ে নার্ভের সমস্যা, ইভেনকি পেটের সমস্যা, পেটের ভিতরে যে নার্ভ আছে, সে নার্ভটা ডায়াবেটিসের জন্য আক্রান্ত হয়ে অনেক সময় দেখা, অনেকে আছে যে ঠিক মতো বাওয়েল মুভ করছে না, হ্যাঁ, কনস্টিপেশন হচ্ছে, কারো কারো ডায়রিয়া হচ্ছে, এইগুলো হলো ডায়াবেটিসের জটিলতা। চোখের পিছনে একটা জায়গা আছে, ডাক্তারি ভাষায় বলে সেকে রেটিনা, সেখানে অনেক ব্লিডিং হয়, কারো কারো ছানি পড়ে। তো এই এতগুলো যে কমপ্লিকেশন বা জটিলতা, যদি ডায়াবেটিস কন্ট্রোল করে এগুলো হবে না, এটা মুক্তি পাবে। তাহলে একবার যদি জটিলতা হয়ে যায়, তখন আর কিন্তু সেই জটিলতা থেকে মুক্তি নাই, যদিও আমরা ডায়াবেটিস কন্ট্রোল করি। কিন্তু সেই জন্যই দেখবেন যে কিডনি রোগীদের বা অন্যান্য জটিলতা সংক্রান্ত রোগীদেরকে আমরা কন্ট্রোল করতে বলি, ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য বলি, যাতে না হয়, আবার হলে পরে কন্ট্রোল করার জন্য বলি। আচ্ছা, তো আমাদের কাজ করতে হবে যাতে ডায়াবেটিস না হয়, এবং ডায়াবেটিস হলে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং দর্শক শ্রোতাদের অনেক ধন্যবাদ সামনে থাকার জন্য। এই ছিল জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।